পড়ার বিষয়, এগুলা পড়ে নিবেন পরবর্তীতে। আমি দিয়ে দিব সবাইকে, সমস্যা নাই। আর আমরা যেসব বিষয়ে আলোচনা করবো এটা একটু সময় লাগবে, হ্যাঁ? এগুলা দিয়ে শুরু করতেছি, পরবর্তীতে আরেকটু গভীরে যাব। ঠিক আছে? সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আ আমি যেটা বললাম যে লেখাগুলা কি আপাতত বোঝা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। যে লেখাগুলা আপনাদের স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে কি বোঝা যায় কিনা? নাকি আরো বড় করে দেখাইতে হবে? জি ভাই। বড় বলতে যেমন এই যে এইখানে একটু বড় দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে। এই সাইজটা ঠিক আছে। এটা ভালো হয়? হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। এগুলা পড়ে নিয়েন, পরবর্তীতে আমরা পরের পেজটাতে যাই। আচ্ছা, এইটায় দেখেন। সেন্স রেজিস্টরের বিস্তারিত, এটা একটা ফর্মুলা। ঠিক আছে? আপনার হচ্ছে কারেন্ট মেজারমেন্ট, কারেন্ট কিভাবে মাপতে হয় এটার ফর্মুলা। কারেন্ট মাপার ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু, কারেন্ট মাপার ফর্মুলা কিন্তু হচ্ছে I ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে? তো এইখানে দেখেন I ইকুয়াল টু, I এখানে দেওয়া I ইকুয়াল টু ভি এসআরপি, ভি এসআরএন আর একটা ভি সেন্স। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এইখানে কি, এটা কিভাবে হচ্ছে। এই দেখেন, এটা আমরা, এটা হচ্ছে ওহমস এর ল সূত্র। তো এইখানে দেখেন কারেন্ট কিভাবে মাপতে হয়। কারেন্ট মাপার সূত্র হচ্ছে এই যে আই তে অ্যাম্পিয়ার, এই যে এটা আই হচ্ছে অ্যাম্পিয়ার, এই তিনটা সূত্র দিয়ে মাপা যাবে। আই সমান সমান ভি অবলিক আর, অথবা আই সমান সমান পি ভি। যাই হোক, আমরা আই ইকুয়াল টু ভি আর এটা নিয়ে কাজ করব। তো এখানে দেখেন এটাও আই ইকুয়াল টু ভি এস আর পি মাইনাস এস আর এম ডিভাইডেড আর। এখন কারেন্ট যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের এই জিনিসগুলো দরকার হবে, যে ভি এস আর পি মাইনাস এস আর এন আর সেন্স। ঠিক আছে? এগুলো আমরা এখন বের করে ক্যালকুলেশন করে দেখব যে একটা আপনার কারেন্ট সেন্সিং রেজিস্টর বা সিএলআর এই সূত্রটা মেনে কিভাবে আপনার কারেন্ট সেন্স করে, বা চার্জিং আইসি কিভাবে কারেন্টটা ক্যালকুলেশন করতে পারে। ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। একটা কথা বলে নেই, কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করতে পারবেন, হ্যাঁ? পরবর্তীতে তো এই জিনিসটা এটা নিয়ে আলোচনা করার সুযোগ হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে কথার মাঝেই জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। মাইক্রোফোন অন করে একজন একজন করে জিজ্ঞাসা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, যেমন এখানে বলছে একটা উদাহরণ দেওয়া আছে, যদি আর সেন্স ইকুয়াল টু 0.0 ওহম হয়, 0.01 ওহম হয়, আর ড্রপ হয় 20 মিলিভোল্ট, কারেন্ট ড্রপ হয় 20 মিলিভোল্ট, তাহলে কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। এটা এখন কিভাবে বের হয়েছে যে আরসেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে? আরসেন্স বলতে বোঝাচ্ছে রেজিস্টরের ভ্যালু যেটা আছে, যে এই এখানে কত, আমরা যে ল্যাপটপে সিএলআর বলি, এই সিএলআরটা কত ওহমের রেজিস্টর বসানো আছে সেইটার ভ্যালু হচ্ছে এই যে 0.0 ওহম। একটা রেজিস্টর বসানো আছে সিএলআর, সেটা হচ্ছে 0.0 ওহমের। আর ভোল্টেজ ড্রপ বলতে কি বোঝাচ্ছে? আপনার একটা রেজিস্টরের মাঝ দিয়ে একটা ভোল্টেজ যখন পার হয় বা কারেন্ট প্রবাহিত হয়, তার মাঝে কিছুটা ড্রপ হয়, কিছুটা ভোল্টেজ ড্রপ হয়। তো ওই ড্রপটা মাপতে হবে, ওই ড্রপটা মাপে সেইটা মাপটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করেই অ্যাম্পিয়ার বের করতে হবে। তো সেক্ষেত্রে ভি ড্রপ, এই ড্রপটা হচ্ছে মিলিভোল্ট। ঠিক আছে? ড্রপটা 20 মিলিভোল্ট, কারেন্ট বের হয়েছে এখানে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, কিভাবে হলো সেটা দেখি। একটু ওয়েট করেন, স্ক্রিনটা একটু ছোট করে নিতে হবে। আচ্ছা, এইটা আমরা একটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি।
আচ্ছা এখন দেখেন এখানে প্রথমে যেটা ধরা হয়েছে 20 মিলিভোল্ট কারেন্ট বের করব আমরা আই বের করব তাহলে আই এর সূত্র হচ্ছে ভি বাই আর। তো সেক্ষেত্রে ভিটা বের করতে গেলে ভি তো আমাদের দুইটা, একটা হচ্ছে এসআরপি, একটা হচ্ছে এসআরএন। তো এইখান থেকে মাইনাস এই এসআরপি থেকে এসআরএন বাদ দিলে যেটা থাকতেছে সেটা আসলে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা। তো আমরা এখানে একটা ধরে নিছি ভোল্টেজ ড্রপ 20 মিলিভোল্ট, আর রেজিস্টর সেন্স হচ্ছে 0.01 ওহম। তাহলে এখানে আসতেছে আপনার 20 ভাগ হচ্ছে আপনার 0.01 ওহম, তাহলে কি 2000, এখানে কি বের হইলো 2000 মিলি অ্যাম্পিয়ার। 2000 মিলি অ্যাম্পিয়ার বের হয়েছে, 2000 মিলি অ্যাম্পিয়ারে সমান সমান কি হয় 2 অ্যাম্পিয়ার। এটা ক্যালকুলেশন। সিমিলার ভাবে ধরেন এই যে এটা ধরি আপনার 25 ভাগ 0.01 2500 মিলি অ্যাম্পিয়ার। 2500 মিলি অ্যাম্পিয়ারে মানে 2.5 অ্যাম্পিয়ার। তা এইভাবে হচ্ছে আপনার কারেন্টটা বের করতে হয়, কি পরিমাণ কারেন্ট ওই রেজিস্টরের মাধ্যমে প্রবাহিত হতে পারবে সেইটা। ঠিক আছে, একটা রেজিস্টরে এসআরপি আর এসআরএনটা একটু ব্যাখ্যা করে দিয়ে। জি জি, এসআরপি এসআরএন এই জিনিসটা আমরা একটু পরের পেজে গেলে বুঝতে পারবো। এখানে একটা ফর্মুলাটা মূলত বোঝানো হয়েছে, তো এই ফর্মুলাটা একটু পরে বুঝতে পারবো ভালোভাবে, পরের পেজগুলোতে যাই। এইখানে ফর্মুলাতে বুঝতে কি সমস্যা হয়েছে কারো? আচ্ছা, এসআরপি এসআরএন এর বিষয়টা স্যার বললেন যে এসআরপি এসআরএন এটা একটা কারেন্ট সেন্সিং রেজিস্টরের দুই প্রান্ত। বাম প্রথম যে প্রান্ত সেটা হচ্ছে ভিএসআরপি, আরেকটা পরের যে প্রান্তটা হয় সেটা আরেকটা প্রান্ত হলো ভিএসআরএন। তো এক প্রান্তর ভোল্টেজটা মাপবো আমরা, এক প্রান্ত ভোল্টেজ কত আর পরের প্রান্তর ভোল্টেজ কত। এই দুই প্রান্তর ভোল্টেজটা প্রথমটা থেকে পরেরটা বাদ দিলে যে পরিমাণ ভোল্টেজটা কমে গেল সেটাই হচ্ছে আপনার ওই এসআরপি এসআরএন এর ভোল্টেজের ড্রপ। বোঝা গেল? হ্যাঁ, এই বিষয়টাই আমি মানে সবার কাছে ক্লিয়ার করতে চেয়েছিলাম যে আমাদের যে এই সিএলআর এর ইনপুটটাকে এবং পজিটিভ আউটপুট, হিসেবে ধরতেছে আর আউটপুটটাকে নেগেটিভ হিসেবে ধরতেছে। ওকে, জি থ্যাংক জি, ইউ। হ্যাঁ 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 ঠিক আছে। প্রথম ইনপুটটাকে পজিটিভ হিসেবে ধরে আউটপুটটাকে নেগেটিভ হিসেবে ধরে নিয়ে এটা থেকে ওটা বাদ দিলে যে ড্রপটা পাওয়া যায়, যে মানে আপনার ক্যালকুলেশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওই ভোল্টেজ ড্রপটার সাথে রেজিস্টরের যে ভ্যালুটা কত ওহমসের রেজিস্টর সেটা হচ্ছে ভাগ করলেই আপনার এই রেজিস্টরের কারেন্টটা বের হবে। এই রেজিস্টরে কতটুকু কারেন্ট আউটপুট হচ্ছে সেটা বের হচ্ছে। ঠিক আছে, এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। এটা এটা হচ্ছে এই ফর্মুলাটাকে একটু মনে রাখবেন সবাই, এইটাকে মনে রাখেন। আর হচ্ছে আই ইকুয়াল টু ভি অবলিক আর, মানে ভি বাই আর। আর হচ্ছে এই চারটাও পরে কাজে লাগবে, এটা আমাদের আরো ক্যালকুলেশন আছে ওইখানে লাগবে। আচ্ছা, পরের পেজটাতে যাই। এটা কি বলছে একটু দেখে দিই। আচ্ছা, হোয়াই সো লো রেজিস্ট্যান্স, এখানে কেন লো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়? যে এই রেজিস্ট্যান্সটা অনেকে আমরা যেমন দেখি 0.1 থেকে 20 মিলি ওহম, খুবই সামান্য রেজিস্ট্যান্স। কেন এই রেজিস্ট্যান্সটা এত ছোট বা সামান্য ব্যবহার করা হয়ে থাকে? এটা হচ্ছে যদি যদি হাই ওহমস রেজিস্টর দেওয়া হয় হিউজ পাওয়ার লস হবে। তাহলে হাই ওহম রেজিস্টর দিলে পাওয়ার লস বেশি হচ্ছে, পাওয়ার লসটা কমানোর জন্য লো ওহমস রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। আর পাওয়ার লস ফর্মুলা এখানে দিছে দেখেন, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তাই আরসেন্সকে যতটা সম্ভব লো রাখা হয়। এক্সাম্পল, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আরসেন্স 0.01 ওহমস হলে পাওয়ার লস 0.25 ওয়াট হবে। ম্যানেজেবল, এটা ম্যানেজেবল মানে অর্থাৎ যদি
5 অ্যাম্পিয়ার কারেন্ট আপনার হচ্ছে এই রেজিস্টরে প্রবাহিত করা হয় 0.01 ওহমস রেজিস্টরে, তাহলে এটার পাওয়ার লস অনলি 0.25 ওয়াট হবে। খুবই সামান্য একটা ওয়াট, এটা ম্যানেজ করে নেওয়ার মতো। কিন্তু যদি রেজিস্ট্যান্সটা বেশি হয়, এখানে 0.01 এর জায়গায় যদি ধরেন একেবারে 100 ওহমসের রেজিস্টর দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার লসটা বেশি হবে। এইটা বুঝাইছে আর কি। তারপরে প্র্যাকটিক্যাল ফল্ট কেস, এখানে কিভাবে প্র্যাকটিক্যালি ফল্ট কিভাবে বের করা যেতে পারে। ওপেন সেন্স রেজিস্টর চার্জার আইসি কারেন্ট সেন্স করতে পারে না। এখানে কি হচ্ছে, ওপেন সেন্স রেজিস্টর যদি রেজিস্টরটা খোলা থাকে, অর্থাৎ আপনার হচ্ছে ওপেন হয়ে যায়, অর্থাৎ সরাসরি সংযোগ হয়ে যায়, তখন হচ্ছে আপনার চার্জার আইসি কারেন্ট সেন্স করতেই পারে না, তখন চার্জিং বন্ধ হয়ে যায়। আর হচ্ছে শর্টেড সেন্স রেজিস্টর, অর্থাৎ যদি রেজিস্টরে কোনো শর্ট সার্কিট বুঝতে পারে, অর্থাৎ আইসি, তখন কি হয়, আইসি রং কারেন্ট রিড করে। যদি মাদারবোর্ডে অন্যান্য কোনো সেকশনে শর্ট হয়, সেইটা রেজিস্টরের এই সেন্স রেজিস্টরটা বুঝতে পারে, আইসিতে রং কারেন্ট রিড করে, আর তখন ওভার কারেন্ট প্রোটেকশন ট্রিগার হয়, তখন সিস্টেম অফ হয়ে যায়। তারপরে ভ্যালু ড্রিফট করে হাই রেজিস্ট্যান্সে, যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালু আপনার হাই রেজিস্ট্যান্স ভ্যালু পেয়ে যায়, তখন কারেন্ট লিমিট মিসম্যাচ হয়, ব্যাটারি তখন কি হচ্ছে, ব্যাটারি স্লো চার্জ বা সিস্টেম সাডেন অফ হয়ে যায়। অর্থাৎ রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি হলেও, যদি রেজিস্ট্যান্স বেশি হয়, তখন কারেন্ট লিমিট কম বেশি হয়ে যায়, তখন হচ্ছে ব্যাটারি স্লো চার্জ হতে পারে, আবার ইলিগাল শাটডাউন হয়ে যেতে পারে। এই বিষয়টা বোঝাইছে আর কি। আচ্ছা, আমরা পরের পেজে যাই। এখন দেখেন সেন্স রেজিস্টর আর সেন্স বিস্তারিত, এখানে হলো টেস্টিং মেথড কি রকম। মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স মেজার করতে হবে, কয়েক মিলি ওহমস সাধারণত মিটারে ঠিকমতো দেখা যায় না, তাই কন্টিনিউটি অথবা ভোল্টেজ ড্রপ টেস্ট করা ভালো। তো কন্টিনিউটি এমনিতেই হয়তো ওহমসে দিলে দেখা না যেতে পারে, জিরো দেখাবে, সেক্ষেত্রে কন্টিনিউটি মোডে রেখে অথবা ভোল্টেজ ড্রপ টেস্ট করলে, অর্থাৎ এসআরপি পিনে কত, এসআরএন পিনে কত, এই দুটার কম আর বেশি, কতটুকু কম বেশি হইলো, কত মিলিভোল্ট, সেই ড্রপটা টেস্ট করতে পারলে আপনি বুঝতে পারবেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা কারেন্ট সেন্সিং রেজিস্টরটা। এরপরে অ্যাডাপ্টার প্লাগ ইন করলে সেন্স রেজিস্টরের দুই পাশে মিলিভোল্ট ড্রপ মেজার করা, কারেন্ট ফ্লো আইডিয়া পাওয়া যায়, একই বিষয়ে। আর হচ্ছে ডাটা শিট রেফারেন্স অনুযায়ী চেক করা দরকার। আচ্ছা, এখানে আরেকটা এইটা বিষয় দেখেন, এগুলা তো মিটার দিয়ে মাপতে পারলেন, মিটার দিয়ে বা কন্টিনিউটি মোডে রেখে মাপলেন, ভোল্টেজ মেজারমেন্ট করলেন কম আর বেশি। এখন ডাটা শিটে কি বলছে, আপনার এই আইসি ডাটা শিটে রেফারেন্স অনুযায়ী মাপতে হবে বা মাপতে পারেন, সেটা কিভাবে মাপা যায় আমরা ওটা দেখব। আচ্ছা, ধরেন একটা আইসি ডাটা শিট বের করি, BQ24780, এই আইসি এই ডাটা শিটটা নিলাম। আচ্ছা, এই ডাটা শিটে এখানে আপনাকে দেখতে হবে এসিএন এসিপি, এসিএন এসিপি সাথেই তো আপনার সিএলআর এর সম্পর্ক, তাই না? তো সেই ক্ষেত্রে এসিএন এসিপি কি বলছে এখানে, এই জায়গাটা ডেসক্রিপশনে কি বলছে, ইনপুট কারেন্ট সেন্স রেজিস্টার নেগেটিভ ইনপুট, এসিএনটা হচ্ছে নেগেটিভ ইনপুট প্লাস an optional 0.01 microfarad capacitor from ACN to ground, common mode filtering is a 0.01 microfarad capacitor from ACN to ACP to provide differential mode filtering. এখানে এই এসিপি কি কাজ করতেছে, এখানে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এটার সাথে লাগাতে হবে এটা বলছে, কিন্তু আমরা দেখবো আরেকটা বিষয় আছে, সার্চ করি এসিএন, এটা এখানে আছে
এই যে ইনপুট কারেন্ট রেগুলেশন, আমরা তো আজকে এটাই এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে ইনপুট কারেন্টের রেগুলেশনটা কি হবে। তো এই 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 যে চার্টটা এখানে কি বলছে, ডাটা শিটে রেফারেন্স দেখতে বলছে। তা আমরা ডাটা শিটের রেফারেন্সে কি বলছে এইটার সাথে আমরা এটার দিকে একটু বুঝবো যে এসিএন এসিপি বা কারেন্ট সেন্সিং রেজিস্টরটা কিভাবে কাজ করে, কত কারেন্ট প্রবাহ করে সেটা দেখবো আর কি। এই জায়গাটা একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে কি বলছে, এটা ভি আই রেজ আন্ডারস্কোর ডিপিএম আন্ডারস্কোর আরএনজি ইনপুট কারেন্ট রেগুলেশন ডিফারেন্সিয়াল ভোল্টেজ। এখানে বলছে ভি ভোল্টেজ রেজিস্টর ডিপিএম। তো এই ডিপিএমটা রেজিস্টর ডিপিএম বের করতে গেলে ইকুয়াল টু হবে এসিপি মাইনাস এসিএন। এটার ভ্যালু হইতে পারবে কি সর্বোচ্চ, এখানে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 80.64 মানে 80.64 মিলি ভোল্ট। আপনার দেখেন এই যে এসিপি থেকে এসিএন, এই যে এর যে ভোল্টেজের ডিফারেন্সিয়াল পার্থক্যটা, এই ডিফারেন্সিয়াল পার্থক্যটা হইতে পারবে সর্বোচ্চ 80 মিলি ভোল্ট। 80 মিলি ভোল্ট, 0 থেকে 80 মিলি ভোল্ট, অর্থাৎ এই যে আমরা যে মাপবো ভোল্টেজের ডিফারেন্স পার্থক্যটা, সেটা সর্বোচ্চ 80 মিলি ভোল্ট হইতে পারবে এই আইসি এর ক্ষেত্রে। এই BQ24780 এ সর্বোচ্চ 0 থেকে 80 মিলি ভোল্ট পর্যন্ত হবে। এখন আপনার এই অনুযায়ী আপনাকে রেজিস্টর সেট করতে হবে। আচ্ছা দেখেন, ইনপুট কারেন্ট কি বলছে এখানে, 0 ইন্টু 1000, অর্থাৎ এই যে এই সংখ্যাটা 4096 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। 4096 মিলি অ্যাম্পিয়ারে কি হয়, 4 অ্যাম্পিয়ার। তো 4 অ্যাম্পিয়ার কারেন্ট, ইনপুট কারেন্ট 4 অ্যাম্পিয়ার করতে গেলে এখানে একটা জিনিস বের করতে হবে আমাকে, দাঁড়ান এটা সিলেক্ট করে নিই। আচ্ছা, এই জিনিসটা কি কেউ বুঝতে পারতেছেন? 0.0 ইন্টু 1000, এইটা ইকুয়াল টু এইটা। এই জিনিসটা কি, এটা কিভাবে এটা থেকে এটা আসছে বোঝা যায় এমনিতেই? আচ্ছা, এটা আমি বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেল থেকে আপনাকে হচ্ছে ডেসিমেলে বের করতে হবে। এই যে সংখ্যাটা, এটা হেক্স কোডটা আমরা কপি করে নিব, এটার ডেসিমেল সংখ্যা বের করি, তাহলে বুঝতে পারবেন এই যে এটা কত থেকে আসছে। এই 0 ইন্টু 1000 এর হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল নাম্বারটা কনভার্ট করলে ডেসিমেলে আনলে 4096 আমরা কি পাচ্ছি, ডেসিমেল নাম্বার, অর্থাৎ 4096 এটা মিলি অ্যাম্পিয়ার। এটার সাথে একটা আমরা জানি কি, ধরেন কি বের করব, রেজিস্ট্যান্স করব, আর বের করব। আমরা এখানে জানি না আইসি তে এসিএন এসিপি দেওয়া আছে যে ডিসটেন্স এত হইতে পারবে। কারেন্ট আপনাকে বলতে, আপনি যদি আপনার ল্যাপটপের লোড যদি 4 অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট টলারেন্স হইতে পারবে, অর্থাৎ কারেন্ট এটার যে দেখেন এটা কত, এই যে 2% প্লাস 2% মাইনাস, কতটুকু পার্থক্য হইতে পারবে সেটার পরিমাণ দিছে। এখন রেজিস্টর কত মাইক্রো বা মিলি ওহমের রেজিস্টরটা যে আমরা বসাবো এই আইসি অনুযায়ী 24780 এ, সেইটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। সেটা কিভাবে করব, এখানে দেখেন, তাহলে আমরা ধরে নিলাম এইটাই 80 মিলি ভোল্ট নিয়ে ক্যালকুলেশন করি, ভোল্টেজ পাইছি, অ্যাম্পিয়ার পাইছি। এখন আমরা কি বের করব, রেজিস্ট্যান্স বের করব আর। তাহলে এর ফর্মুলাটা বের করি। আচ্ছা, এই পেজটাতে যাই।
এখন আচ্ছা এখানে দেখেন আর যদি বের করতে যাই আর এই যে আর ওমসের কয়টা সূত্র আছে ভি বাই আই আছে ভি স্কোয়ার বাই পি আছে পি বাই আই স্কোয়ার আছে আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে যাই তাহলে আমাদের কাছে ভোল্টেজ আছে অ্যাম্পিয়ার আছে তাহলে রেজিস্ট্যান্স বের করা যাচ্ছে রেজিস্ট্যান্স সমান সমান ভি বাই আই হচ্ছে তাহলে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কি ভি বাই আই এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেখি ডাটা শিটে যাই আচ্ছা এইখানে ভি আমরা প্রথমে কি বের করব রেজিস্টর আর ইকুয়াল ভি বাই আই বের করব সমান এখানে দেখেন ভোল্টেজ আমরা সর্বোচ্চ নিতে পারবো কত 80 মিলিভোল্ট 80 আই কারেন্ট আছে ধরেন এটা ধরে নিলাম এটা 4096 তাহলে সমান সমান কত আসে সরি ভি 80 ভাগ হচ্ছে 4096 মানে কত আসছে 0.0195 এগুলো বাদ দিলাম চারটা সংখ্যা পয়েন্টের পরে চারটা সংখ্যা নিলাম আচ্ছা 0.0195 এটা মিলি অ্যাম্পিয়ার 0.0195 মিলি অ্যাম্পিয়ার গুণন 1000 দিয়ে দেই অ্যাম্পিয়ারে বের করি উনিশ 19.5 তাহলে 19.5 মানে সরি এখানে একটু মিস্টেক হয়েছে 0.0195 এটা হচ্ছে ওমস 0.0195 ওম এটা 1000 দিলে এটা ছিল মিলি ওমসে এখন হচ্ছে যে 119.5 হচ্ছে এটা হলো ওম মানে 19.5 ওমসের রেজিস্টার আপনাকে এখানে ব্যবহার করতে হবে যদি আপনি 4 মিলি মানে 4 অ্যাম্পিয়ার মাদারবোর্ডে পাওয়ার চান যে 4 অ্যাম্পিয়ার আমার ল্যাপটপে 4 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার সর্বোচ্চ তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ওমসের রেজিস্টার ইউজ করতে হবে সেক্ষেত্রে আবার ধরেন এইখানে 2 অ্যাম্পিয়ার চাচ্ছেন আপনার মাদারবোর্ডে সেক্ষেত্রে আপনার হচ্ছে 10 একটু ওয়েট করেন কে কে জয়েন করছে দেখিনি আচ্ছা এইখানে এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে কেউ কোনো প্রশ্ন করতে পারেন যে এইখানে কিন্তু এই যে ক্যালকুলেশন গুলো করলাম এর মাঝে কারো কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে কিনা না বুঝতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ গুড মানে খুবই ডিপ লেভেলের ক্লাস হইতেছে খুব ভালো লাগতেছে সুন্দর তো নতুনদের জন্য একটু প্রবলেম হইতে পারে নতুনদের জন্য ভাই হ্যাঁ এই ক্যালকুলেশন গুলো নতুনরা কেউ করে না ভাই এটা একটু অসুবিধা হচ্ছে যাই হোক আমি একটু ডিটেইলসে বলতে চাচ্ছিলাম কিন্তু সময় কম তো আর একটু ডিটেইলস করতে পারতেছি না আর কি আমি একটু ই করে দিতেছি এখানে অ্যারেঞ্জ করে দিতেছি কিছু কথা তো এখানে মামুন ভাই আছে আর অনেক ভাই ব্রাদার আছে যারা অলরেডি কিন্তু আমাদের
এই গ্রুপের অনেক স্টুডেন্টরা তাদের কাছে কোর্স করতেছে। আমি এই ক্লাসটার বিষয়ে বলতেছি, এটা কিন্তু আপনারা যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু এটা মাথায়ও তো নিয়েন না। হ্যাঁ, এটা আমি মনে করি অনেক ডিপ লেভেলের ক্লাস, টিচাররা খুব ভালো করে বুঝতেছে আশা করি। তবে আপনারা যেভাবে আপনাদেরকে ক্লাস দিতেছে ওটা সব থেকে বেস্ট। হ্যাঁ, তো এত ডিপ লেভেলে তখনই যাবেন যখন আপনাদের ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি স্টুডেন্ট বলতেছি, নতুন যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই আবার এটা নিয়ে কোনো ইয়ে রাখবেন না যে আমাদের স্যাররা হয়তো এত ডিপ লেভেলে দিতেছে না, কারণ এত ডিপ লেভেলে দিলে আপনারা কাজ করতে পারবেন না। আপনারা যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন অনায়াসে আপনারা এগুলো বুঝতে পারবেন। এগুলা শুরুর দিকে বুঝতে একটু কষ্ট হ্যাঁ, হ্যাঁ। হবে। যখন নতুন স্টুডেন্ট এগুলো নিতে যাবেন তখন আর ভালো ক্লাসগুলো আপনারা গলায় ফেলবেন। আমার দৃষ্টিকোণে বলতেছে আর কি এটা। জি জি, আপনারা ঠিক পরে বলছেন, অটোমেটিক ঠিক এটা বলছেন। বুঝতে পারবেন। অটোমেটিক এটা বুঝে নিতে পারবেন। আচ্ছা এইখানে, আচ্ছা যাই হোক, তো মানে একটা বিষয় বোঝা গেল যে এইখানকার মূল বিষয়টা কি, আপনার রেজিস্টরের ভ্যালু যত ছোট হবে আপনার অ্যাকুরেসি, দেখেন এখানে এই নিচেরটাকে বলা হয় অ্যাকুরেসি, আপনার অ্যাকুরেসি তত খারাপ হবে। এখানে দেখেন রেজিস্টরের ভ্যালু, এই যে এটা এখন এটা নিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি। যেমন আমি কমেরটা নিয়ে দেখি, এটা 8000, এইটা করছি, সরি এইখানেও একটা ছিল, এটাও করা যাইতো না, কোনটাতে আসছে, এই যে এটা। আচ্ছা এইখানে এটা নিয়ে করে দেখি, যেমন 512 আপনার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এর ক্যালকুলেশন করতে হবে 80 মিলি ভোল্ট দিয়ে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে, এই ক্ষেত্রে আপনার কত ওহমস এর রেজিস্টর ব্যবহার করতে হচ্ছে এই যদি আমি 500 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট আমার মাদারবোর্ডে দরকার হয়, যে এইটুক দিয়ে আমার ল্যাপটপ চলে, এগুলা কোন ধরনের ল্যাপটপে চলবে? এই যে 512 মিলি অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, এগুলা হচ্ছে আলট্রা বুক বা একদম আপডেট লেভেলের যে পাতলা ল্যাপটপ গুলো হয়, থিন ল্যাপটপ বা আলট্রা বুক, বা মানে কম লোডের ল্যাপটপ, অর্থাৎ সিপিইউ বলেন বা অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে এগুলা খুব কম অ্যাম্পিয়ার দরকার হয়, সেগুলোতে এই কম অ্যাম্পিয়ারের আপনি ক্ষেত্রে এইগুলা ইউজ করতে পারবেন। আর ধরেন গেমিং ল্যাপটপ বা হাই এন্ডের যে প্রেসারের ল্যাপটপ গুলা থাকে সেগুলোতে তো আপনার অ্যাম্পিয়ার বেশি টানতেছে, 4000 অ্যাম্পিয়ার, 5000 অ্যাম্পিয়ার, আরো বেশি টানতে পারে। এটা এখানে একটা উদাহরণ দিছে, আপনি যদি 4000 অ্যাম্পিয়ার দরকার হয় তাহলে আপনি এই কত সর্বোচ্চ এটা নিয়ে কাজ করতে পারবেন, যে এত মিলিভোল্ট ড্রপ রাখতে পারবেন 4000 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, কতটুকু রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে সেটা আপনাকে নিজে বের করে নিয়ে ওই অনুযায়ী মাদারবোর্ড বানাইতে হবে। যাই হোক, এটা মাদারবোর্ড যারা বানায় তারা এটা নিয়ে হিসাব করে, আমরা তারপরে শেখার ক্ষেত্রে কিছুটা দেখতেছি আর কি। যেমন আমি ধরি একটু কমের নেই, কম এই ধরেন আপনার 80.64 ভাগ দিলাম 1024 দিয়া, এখন দেখেন 0.078 আপনার আরো, এটা কি ছোট মানে রেজিস্ট্যান্স ব্যবহার করতে হচ্ছে, ইন্টু 1000, ও ছোট না, সরি, এখানে হাই ভ্যালু আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা কি হবে 78 বা 78 তো হয় না, মূলত 80 থেকে 180 ওহমস এর ধরেন একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হলো, সেই ক্ষেত্রে আপনি অ্যাম্পিয়ার আউটপুট হবে 1024 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন। এই হলো বিষয়টা। আর যদি আপনি কম ওহমস এর ব্যবহার করেন সেক্ষেত্রে যেমন বললাম 20 ওহমস এর, আপনি তখন অ্যাম্পিয়ার আউটপুট আরো বেশি পাবেন, অর্থাৎ ওহম যত বাড়াবেন অ্যাম্পিয়ার আউটপুট তত কমতে থাকবে, আর ওহম যত কমাবেন অ্যাম্পিয়ার আউটপুট তত বাড়বে। এখানে এই বিষয়টাই বলছে আর কি। এখানে আরো বিষয় আছে, কারেন্ট সেন্স অ্যাম্পলিফায়ার, এটা আরেকদিন, এটা নিয়ে ডিটেইলস আলোচনা করতে গেলে আরেকদিন করতে হবে। যাই হোক, এইখানে আমরা রেজিস্ট্যান্স ভ্যালু থেকে কারেন্ট আর হচ্ছে ভোল্টেজ দিয়ে কিভাবে রেজিস্ট্যান্স ভ্যালু বের করতে হয় ওটাই দেখলাম আর কি। এটা দেখার জন্য ডাটা শিটটা ওপেন করলাম। আর এখানে যেহেতু বলছে যে ডাটা শিট আপনাকে রেফারেন্স অনুযায়ী চেক করা দরকার, ওইটাই চেক করতে হবে যে এইখানে আসলে কত ওহমস এর রেজিস্টর ব্যবহার করা হইতে পারে বা হয়, কেন হয়
সেটা আপনি ওই যে ডাটা শিট রেফারেন্স দেখলে বা হিসাব করলে বুঝতে পারবেন, এই আর কি বিষয়টা। আচ্ছা, তারপরে দেখি এখানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সেন্স রেজিস্টর। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই জিনিসটা, এটা যদিও আমাকে সাজাইতে একটু ভুল ভালো হয়েছে, ভুল বলতে কি এটা উপরে দিলে আরো ভালো হইতো। এই জায়গায় এখানে দেখেন এই যে ভোল্টেজ ড্রপটা ভি এসআরপি, ভি এসআরএন আর আর সেন্স, এইটা ভোল্টেজ ড্রপটা কিভাবে হয় সেটাই আমরা দেখব। আচ্ছা আশিক ভাইয়া, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনার ওই ভোল্টেজ যে ড্রপ হয় এখানে ওয়াটেজের কোনো ইস্যু নাই? আই মিন ওয়াট আপনার আসলে ওয়াট, রেজিস্টর যদি হাই ওয়াটের হয় দেন সেই ক্ষেত্রে তো অ্যাম্পিয়ার কম বেশি ড্রপ মানে কম কম করে বা ভোল্টেজ ঠিক থাকে হয়তো বা, এটা কি ইস্যু আছে কি? রেজিস্টর আসলে হাই ওয়াটের কথা বলতেছেন? জি হাই ওম মানে রেজিস্টর তো ওয়াট হয় না, রেজিস্টর হচ্ছে ওমস এর হয়। ধরেন হাই ওমস বা লো ওমস এর ক্ষেত্রে যদি হাই ওমস এর হয় মানে অর্থাৎ বাধা বেশি না, রেজিস্টরের বাধা বেশি আছে। আপনাকে এটা জিনিস দেখাই, ওমস এর একটা ল আছে এখান থেকে বোঝায়। আর ওয়াটের বিষয়টা আপনাকে আমি বলতেছি, দেখেন ওমস এর নিয়ে আমার একটা আপনার ইয়া আছে, ওমস ল এর এই বিষয়টা, এটা একটু ওমস লটা একটু খেয়াল করেন। এখানে কি বলছে ওমস লটা দেখেন তো, এই যে এই পিকচারটা দেখেন, ওমসটা কি, এইটাই কারেন্ট, মানে আপনার হচ্ছে ওমসটা হচ্ছে বাধা দেয়, কারেন্টটাকে ও বাধা দেওয়ার চেষ্টা করে। আর ভোল্টেজটা কি হয়, ওইটাকে সামনের দিকে আগায় নিয়ে যাইতে সাহায্য করে। ভোল্টেজটা কারেন্টটাকে সামনের দিকে নিয়ে যায় আর ওমস এর কাজ হলো বাধা দেওয়া। আচ্ছা, ওমস ল এর বিষয়টা, এটা ওমস ল এর ট্রায়াঙ্গেল ভি আই আর। এখানে দেখেন আপনি যদি ভোল্টেজ বের করতে চান, লেটস ফাইন্ড দ্য ভোল্টেজ ফর্মুলা ফর ভোল্টেজ ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে দেখেন এই যে ভি ঢেকে ধরছে, আই এর সাথে আর গুণ হয়েছে, আই আর আর গুণ করলে আপনি ভি পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে আপনার আবার রেজিস্ট্যান্সটা বের করবেন। তাহলে দেখেন কি হচ্ছে, ভি এই আর ঢেকে ধরছে, আর যদি ঢেকে ধরে তাহলে ভি, এই যে এটা উপরে আর এটা নিচে আছে না, তাহলে তো এটা কি হলো, ভাগ হইলো। তা ভি বাই আই, অর্থাৎ রেজিস্ট্যান্স বের করতে গেলে ভি দিয়ে আই ভাগ দিলেই আপনার হচ্ছে রেজিস্ট্যান্স বের হবে। আমরা যেটা একটু আগে বের করলাম, ভি দিয়ে আই ভাগ দিলেই রেজিস্ট্যান্স বের হচ্ছে। এরপর আরেকটা জিনিস বের করতে হচ্ছে, কারেন্ট বের করবেন, আই সমান কারেন্ট। তা আই যদি বের করতে যান সেক্ষেত্রে আই থেকে ধরেন ভি বাই আর, এই যে সূত্রগুলো ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্র থেকেই বের হয়। এগুলা আমরা কি বের করলাম, সবগুলা ওমস এর, ঠিক আছে? ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এই তিনটা বের করলাম। এখন আপনি যদি বলেন যে ওয়াটের বিষয়টা, ওয়াট কিভাবে মাপে, পি সমান সমান ওয়াট, মানে ওয়াটের সিম্বল হচ্ছে পি দিয়ে মাপা হয় বা একক বলেন। না ভাইয়া, মানে আমি বুঝাতে পারি না আপনাকে। আমার কোশ্চেনটা ছিল যে লাইক আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, যেমন 10 ওহমস একটা রেজিস্টার, 10 ওহমস এ যদি আমি একটা ভোল্টেজ লাইক 5 দিলাম, ওই পাশে আপনার এই ক্যালকুলেশন অনুযায়ী যাই যাবে সেটা সেম থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি এটা 1 ওয়াটের রেজিস্টার হয়, তাহলে যদি আমার সেম ভোল্টেজ মানে কম বেশি যাই হোক হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি এটা 20 ওয়াট রেজিস্টার লাগাই তখন কিন্তু সেটা অ্যাম্পিয়ার কমে যায়, ভোল্টেজ ঠিক থাকে ওই সূত্র অনুযায়ী। এটা ছিল আমার কোশ্চেন। সেই ক্ষেত্রে এখানে ওয়াটেজের কোনো ইস্যু আছে কিনা, যে এত ওয়াটের রেজিস্টার হইলে ভোল্টেজ এত ড্রপ দিবে, মানে ক্যালকুলেশনটা। ভাই ওয়াট রেজিস্টর ওয়াটের হওয়ার বিষয়টা আমি বুঝতে পারতেছি না। ওই রেজিস্টর আসলে ওমস এর হয়ে থাকবে তাই না, যে এত ওমস এর, আপনি কি বলতেছেন যে ওমস যদি বেশি হয় সেক্ষেত্রে? বেসিক ইলেকট্রনিক্স থেকে এটা শিখছে যে লাইক আপনার একটা 5 ওয়াট রেজিস্টার যদি সেটা 10 ওহমস হয়, এটাতে যে ভোল্টেজ যাবে 10 ওহমস যদি আমি 12 ভোল্ট দেই কিছুটা ড্রপ করবে। কিন্তু সেখানে যদি আমি ওই 10 ওহমস এর রেজিস্টার থাকবে, যদি 10 ওয়াট বা 20 ওয়াট রেজিস্টার ইউজ করি, ল্যাপটপের গুলো বলতেছি না, দেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার লস হয়, মানে অ্যাম্পিয়ার কমে যায়, শক্তিটা কমে যায়, কিন্তু ভোল্টেজটা সেম থাকে। ভোল্টেজ আপনার হচ্ছে কি বললেন, অ্যাম্পিয়ার কমে যাবে, ভোল্টেজটা সেমই থাকে। ভোল্টেজটা সেম থাকবে। ভাই শোনেন আপনাকে বলি, সেম ভোল্টেজ থাকবে, এখানে সেম থাকার বিষয়টা সেম তো থাকবে, কিন্তু এইখানে দেখেন খুবই নগণ্য পার্থক্যটা হচ্ছে 80.64 মিলি ভোল্ট। এখানে কিন্তু আপনি 1 ভোল্টও না, অনেক কম ভোল্টেজ, জিরো থেকে তাও আবার
এমনও হইতে পারে 0.01 ভোল্টেজ ড্রপ হয়, আপনি এদিকে 19 মাপতেছেন, ওইদিকেও আউটপুটে 19ই পাবেন। আপনি ওটা এতই সামান্য ক্যালকুলেশন ভোল্টেজ, যেটা আপনি মিটারে অনেক সময় শো নাও করতে পারে, বুঝছেন? ভোল্টেজ ড্রপ অবশ্যই হবে, সেটা জিরো একেবারে যতই ছোট রেজিস্টর হোক না আপনার। ওইটা আমি বলছি, আমার প্রশ্নটা ওইখানেই। যদি আমি রেজিস্টারের ভ্যালু কমাই, দেন সেক্ষেত্রে তো হ্যাঁ ভোল্টেজ কম বেশি হবে, বা বাড়লে ভোল্টেজ কমবে বাড়বে। হ্যাঁ হ্যাঁ বাট রেজিস্টারে যদি ওয়াট বেড়ে যায় তখন কিন্তু সেটা এম্পিয়ারকে বাধা দেয়। এইটা হ্যাঁ আমি হ্যাঁ ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা, ওয়াট বেড়ে গেলে এম্পিয়ারটা বেড়ে যাচ্ছে এটা বলতেছেন তো? না, ওয়াট বেড়ে গেলে এম্পিয়ার কমে যাবে, মানে আউটপুটকে এম্পিয়ারকে কমায় ফেলবে। জি জি, ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, বুঝতে পারছি। ভাই বলতেছে বেশি ওয়াট হয়ে গেলে অ্যাম্পিয়ারের সাথে সাথে ভোল্টেজ একটু বাধা দিবে, অবশ্যই ভোল্টেজ বাধা দিবে। এখানে যে রেজিস্টরটা লাগানো আছে এখানে সেটা বলতেছে যে মিলি ভোল্ট, খুবই নগণ্য, 1000 মিলি ভোল্ট হচ্ছে 1 ভোল্ট, খুবই নগণ্য মিলি ভোল্ট, অবশ্যই এটা বাধা দেয়। আপনি যখন ওই সিএলআর এ ধরবেন এক পাশে আর অপর পাশে, তখন এটা মাল্টিমিটার শো করতে পারে নাও করতে পারে, যেভাবে বলতেছে। কারণ অবশ্যই সেটাই ভাই, আমি ওইটাই বুঝাচ্ছি ভাইকে যে আপনার আপনার এরকম আমি প্রশ্ন, মানে কাজ করতে যে হয়তো আমার কোশ্চেনটা আসছে আর কি। জি দেখা জি গেছে জি, যে না না, রেজিস্টার প্রশ্ন, ওয়াট আছে কম বেশি, হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াট এক প্রশ্ন জিনিস, খুব সুন্দর, ওহমস এক জিনিস, আপনার খুব আচ্ছা যাই ভোল্টেজ হোক, আরেক জিনিস। আমি হয়তো বা কোশ্চেনটা আপনার ঠিক মতো বুঝতেই পারি না। যাক, ওয়াটের বিষয়টা আসলে না, এখানে একটু আমার ওয়াটের একটা বিষয় অ্যাড করে দেই আমি, যদি আপনার প্রশ্নের উত্তরটা এখানে পেয়ে যান তা ভালো কথা, ঠিক আছে? এখন দেখেন, আপনার এখানে কি বলছে, আহ এই এই জায়গাটাই খেয়াল করেন। 4 অ্যাম্পিয়ার পাইছি না আমরা, 4096 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 4096 মিলি অ্যাম্পিয়ার মানে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো 4 অ্যাম্পিয়ার আমরা সাধারণত ধরেন অ্যাডাপ্টারে 20 ভোল্ট ইনপুট করলাম, এখানে লিখে দেই, ধরেন 20 ভোল্ট দিলাম, এটা দিছি, চার্জার দিছি, 20 ভোল্টের চার্জার। তাহলে আমরা এখন ধরেন আহ এই যে এই মিলি অ্যাম্পিয়ারটা, এই অ্যাম্পিয়ারটা আউটপুট করার জন্য আমার কত ওয়াটের চার্জার ইউজ করতে হবে, সেটা আমরা ধরেন এখন ক্যালকুলেশন করে বের করব, যে আমার এত ওয়াটের চার্জার দরকার বা এত ওয়াট দরকার। এখন এই বিষয়টা বের করতে গেলে আহ চার্জিং আইসিটা আপনার তো কত ওয়াটের চার্জার ইউজ করতে হবে বা কত ওয়াট সাপ্লাই করতে হবে, এটাও হিসাব করতে হবে। তো ওয়াটের একটু ফর্মুলাটা দেখেন, ওয়াট বের করতে কি বলছে আপনার, ওয়াট এইখানকার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে ভি ইন্টু আই, তাহলে ভি গুণন আই হবে, দেখেন ওয়াট হচ্ছে ভোল্টেজ গুণন কারেন্ট হবে। তাহলে ভোল্টেজটা কত আছে আপনার 80, কে জয়েন করছে, ও সরি, ভোল্টেজটা আমরা কি এখানে 20 ভোল্ট দিছি, ইনটু আপনার হচ্ছে কারেন্ট, কারেন্ট বের করলাম এখানে কি 4 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 80 ওয়াট হবে, ঠিক আছে? ওয়াট ক্যালকুলেশনটা হচ্ছে কি ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার, ভি ইন্টু আই, ঠিক আছে ভাই? তাহলে 80, এটা কি ভোল্ট লিখলাম, সরি, ডাব্লিউ ডাব্লিউ 80 ওয়াট হবে, হ্যাঁ? 80 ওয়াটের চার্জার ইউজ করতে হবে যদি আমি 4 অ্যাম্পিয়ারের লোড সম্পন্ন ল্যাপটপ হয়ে থাকে আমার। 80 ওয়াটের চার্জার তো আসলে হয় না, ধরেন 90 আরো বেশি দিতে পারেন আপনি, 90 থেকে 120
লিঙ্ক কি দেখতে পারে নাই? হ্যালো, আচ্ছা কথা শোনা যাচ্ছে ভাই? জি স্যার। মোটামুটি কয়েকজন জয়েন হয়ে গেছে। যাই হোক, আলোচনা যেখানে রাখছিলাম ওই পর্যন্তই আসি। তা এই যে দেখেন 4 এম্পিয়ারের লোডের জন্য 4 এম্পিয়ার সম্পূর্ণ ল্যাপটপের জন্য আমরা 80 ওয়াট বা 90 ওয়াট বা 120 ওয়াট চার্জার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আবার ধরেন আপনার ওই যে 2 এম্পিয়ারের যদি লোডের ল্যাপটপ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি BQ247 আইসি ইউজ করে, তো লোড যেহেতু কম, তখন আপনার হচ্ছে কি 80 অর্ধেক 40 তো হয় না, সেক্ষেত্রে 45 ওয়াট থেকে 65 ওয়াট চার্জার ব্যবহার করা হয়ে থাকে। এই হিসাবে চার্জার গুলো আপনার হচ্ছে ইউজ করা হয়, যে ল্যাপটপের লোড ক্যালকুলেশন করে ওই অনুযায়ী রেজিস্ট্যান্স বসানো হয়, ওই অনুযায়ী চার্জারও দিয়ে দেয় আর কি কোম্পানিগুলোর সাথে সাথে। এই বিষয়টা। আর ভাই যে ওয়াটের প্রশ্নটা করছেন, ওটা আরেকবার করলে মনে হয় ভালো হইতো। আমি তখন বুঝতে পারলাম না কথাটা ভালো মতো, কাটা কাটা আসতেছিল ওনার কথা। উনি জয়েন হয়েছে কিনা? যাই হোক, উনি পরে কোশ্চেন করে ভালো করে করবে। এখন আমরা যেখানে ছিলাম, তো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সেন্স রেজিস্টর। তো সেন্স রেজিস্টরে ভোল্টেজ ড্রপটা কিভাবে মাপতে হবে বা কিভাবে হয়ে থাকে, এটা হচ্ছে সেন্স রেজিস্টরের দুই পাশে ভোল্টেজের পার্থক্য, তাই এটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ। তাহলে ড্রপ সমান VSRP মাইনাস VSRN। তা SRP থেকে SRN বাদ দিলেই যেটা বের হচ্ছে সেটাই হচ্ছে ভোল্টেজ ড্রপ। যেখানে SRP সেন্সর পজিটিভ পিন, চার্জার আইসি পজিটিভ সাইড, SRN হচ্ছে সেন্স রেজিস্টর নেগেটিভ পিন, চার্জার আইসি নেগেটিভ সাইড গেল। এটা প্র্যাকটিক্যাল মাপার নিয়ম হচ্ছে মাল্টিমিটারকে মিলি ভোল্ট রেঞ্জে রাখতে হবে ডিসি ভোল্ট মোডে। মিলি ভোল্টে রেখে আপনি হচ্ছে মাপতে পারবেন এই এর পার্থক্যটা। প্রোব বসাতে হবে সেন্স রেজিস্টরের দুই পাশে। অ্যাডাপ্টার প্লাগ ইন করলে কারেন্ট ফ্লো হবে, তখন কয়েক মিলি ভোল্ট ড্রপ মেজার হবে। যখন অ্যাডাপ্টার প্লাগ করা হবে তখন মাপা যাবে এটা। ঠিক আছে, এই আর কি। আর এখন দেখি সেন্স রেজিস্টর ভ্যালু এখানে ধরে নিছি। সেন্স রেজিস্টর ভ্যালু R ইকুয়াল টু 0.001 ওহমসের। কারেন্ট ফ্লো I ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানে ভোল্টেজ ড্রপ বের করব। ভোল্টেজ ড্রপ বের করতে গেলে কি করতে হবে? I ইন্টু আর। তাহলে ভি এর সূত্র হচ্ছে কি I ইন্টু আর। এই যে ভি এর সূত্র I ইন্টু আর। ভোল্টেজ যদি বের করতে যাই তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা গুণ দিলে হচ্ছে ভোল্টেজ বের হবে। তাই এই সূত্রটা এখানে কাজে লাগায় আপনি হচ্ছে ভোল্টেজ ড্রপটা বের করতে পারবেন। আমরা তো এখানে ভোল্টেজ ড্রপ বের করব। ভি ড্রপ ইকুয়াল টু I ইন্টু আর। তাহলে ভি ড্রপ ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা এখন কারেন্ট সম্পর্কে যদি জানি, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ বের করা যাবে। কারেন্ট সম্পর্কে জেনে নিলাম যে আপনার হচ্ছে এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আবার এখানে কত ওহমসের রেজিস্টর ব্যবহার করা হচ্ছে এটাও আমি ধরেন জানি, 0.001 ওহমসের রেজিস্টর ব্যবহার করছে এটাও জানি। এটা রেজিস্টরের গায়েও লেখা থাকতে পারে বা ডায়াগ্রামে লেখা থাকতে পারে, ওটা দেখে বের করলেন।
কারেন্ট ক্যালকুলেশন করে বের করছেন, এর আগেই বের করা শিখাইলাম কারেন্ট কিভাবে বের করতে হয়। তা এখন ড্রপটা বের করতে গেলে তাহলে কারেন্ট ইনটু যে রেজিস্ট্যান্সটা এটা, তাহলে কি হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার ইনটু 0.01 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0.025 ভোল্ট। এটা হচ্ছে ভোল্ট। ভোল্টেজটাকে আপনি যদি মিলি ভোল্টে কনভার্ট করেন, ভোল্টেজটাকে 1000 দিয়ে গুণ দিলে মিলি ভোল্ট বের হবে। 0.025 ইনটু 1000 দিলে মিলি ভোল্ট বের হচ্ছে। তাহলে দেখেন এইখানে এটা দিয়ে কি বোঝা গেল, যদি আপনার 0.01 ওহমস এর রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সর্বোচ্চ কারেন্ট ড্রপ হতে পারবে 25 মিলি ভোল্ট 2.5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে রিয়েল বোর্ড মেজারমেন্ট। যদি অ্যাডাপ্টার প্লাগ ইন করলে আর সেন্সের দুই পাশে ধরেন 19.600 আর 19.575 ভোল্ট পান, তাহলে কি কতটুকু ডিস্টেন্স? 600 575 25 ড্রপ। এখানে ড্রপ হচ্ছে 25 ভোল্ট, 25 মিলি ভোল্ট আর কি। এটা হলো ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ ড্রপ জানা থাকলে এবং আপনার ওহমসের রেজিস্ট্যান্সটা জানা থাকলে আপনি কারেন্ট বের করতে পারবেন। তারপরে আপনার কারেন্ট এবং রেজিস্ট্যান্স দুইটা যদি জানা থাকে আপনি ভোল্টেজ ড্রপ বের করতে পারবেন। ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, ল্যাপটপের সেন্স রেজিস্টরে ভোল্টেজ ড্রপ সবসময় খুব ছোট হয়, মাত্র কয়েক মিলি ভোল্ট হয়। তাই নরমাল কারেন্ট ফ্লো হলেও মাল্টিমিটারে মনে হবে প্রায় সেম ভোল্টেজ দেখাচ্ছে, ওই 19 দেখাবে। কিন্তু আসলে কাজটা করে চার্জার আইসি এর হাই প্রিসিশন ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এইখানে চার্জার আইসি তে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। সেটা কিভাবে কাজ করে, অ্যাম্পলিফায়ার গেইন যে করে, যে কত ভোল্ট পর্যন্ত হইতে পারবে, কত মিলি ভোল্টে কত পার্সেন্ট টলারেন্স হতে পারবে, এটা নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে, আজকে না করি, আমরা সামনের দিকে ক্লাসটা নিয়ে যাই। এই পর্যন্ত মিলে এখন পর্যন্ত যতগুলা দেখলাম এই পর্যন্ত আপনার হচ্ছে এটা গেল কারেন্ট সেন্সিং রেজিস্টরের বিষয়ে বিস্তারিত আলোচনা। এই 8টা স্লাইড এখানে আছে, এই 8টা স্লাইডে মোটামুটি ধারণা হয়ে যাওয়ার কথা কারেন্ট সেন্সিং রেজিস্টরের বিষয়ে, কিভাবে এটা কাজ করে বা কিভাবে এটার ভোল্টেজ মাপতে হয়, অ্যাম্পিয়ার মাপতে হয়, ভোল্টেজ ড্রপ মাপতে হয়। অর্থাৎ ভিএসআরপি এসআরএন এই দুটা রেজিস্টরের এক প্রান্ত আরেক প্রান্ত, এই দুটার থেকে একটা থেকে একটা বাদ দিলে হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ বের হলো। আর আর সেন্স মানে রেজিস্টর ভ্যালুটা কতটুকু সে বাধা প্রদান করতে পারে, সেটা 1 ওহমস হইতে পারে, 2 ওহমস, এভাবে 0.01 থেকে 20 মিলি। এমনিতেই সাধারণত যে আমরা ল্যাপটপ গুলা পাই এগুলাতে 0.01 থেকে 20 ওহমস এর মধ্যে ইউজ করে থাকে। তো আরো কম বেশি হইতে পারে, সেক্ষেত্রে আপনার হয়তোবা লোডের কম বেশি আছে, ওয়াট কম বেশি হয়ে থাকবে ওগুলা ল্যাপটপে। এই হলো বিষয়। আর কারেন্ট এইভাবে বের করতে হয়। এই পর্যন্ত এর মাঝে আর কোনো কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ভোল্টেজ ড্রপ কিভাবে বের করতে হয় আর হচ্ছে কারেন্ট কিভাবে বের করতে হয়। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। কারো কোশ্চেন না থাকলে এগিয়ে যান। আগাচ্ছি ভাই, আমি যে একটা কাজ করতেছিলাম তো
যাচ্ছি, এখনই যাচ্ছি। আচ্ছা, তারপরে এইখানে পরের বিষয়টাতে আসি, ভোল্টেজ লুপ ভিএস কারেন্ট লুপ। তো ভোল্টেজ লুপ কারেন্ট লুপ এই জিনিসটা একটু দেখে নেই শর্টকাটে। ভোল্টেজ লুপ কারেন্ট লুপ কি? ভোল্টেজ রেগুলেশন লুপ, যখন ব্যাটারি ভোল্টেজ সেট ভোল্টেজের তুলনায় ছোট হয়, সেট ভোল্টেজ বড় হয়, তখন চার্জার ভোল্টেজ কন্ট্রোল করে। এক্সাম্পল, ব্যাটারি 11.1 ভোল্ট, চার্জার সেট পয়েন্ট 12.6 ভোল্ট, চার্জার ধীরে ধীরে ভোল্টেজ বাড়িয়ে দেয়। ব্যাটারি ভোল্টেজ যদি কম হয়, ব্যাটারি ভোল্টেজ ধরেন ব্যাটারি সেল ভোল্টেজ দেওয়া আছে 11.1, তখন চার্জারকে সেট করতে হবে ওর থেকে তুলনামূলক বেশি। সেক্ষেত্রে ধরেন 12.5, 13 করতে পারে। সেই চার্জার ভোল্টেজটা আপনার হচ্ছে বাড়িয়ে ওটাকে চার্জ করা হয়ে থাকে। আর হলো চার্জার রেগুলেশন লুপ, যখন ব্যাটারি খুব লো থাকে 0 থেকে 30%, তখন হাই কারেন্ট দিলে সেল ড্যামেজ হবে। তাহলে কি ব্যাটারি আপনার হচ্ছে লো থাকলে তখন কারেন্টের পরিমাণ কমাইতে হবে। তাহলে আইসি কি করবে, আপনার তখন কারেন্টের পরিমাণ কম দিবে যেন সেলগুলো ড্যামেজ না হয়। হাই কারেন্ট যদি একই সমান কারেন্ট দিয়ে থাকে 0% থেকে 30% পর্যন্ত, তাহলে সেল ড্যামেজ হবে, এই জন্য কারেন্টের পরিমাণ কমাই দিবে। তারপরে চার্জার আইসি কারেন্ট লিমিট করে, সিসি মোড অর্থাৎ কনস্ট্যান্ট কারেন্ট, চার্জার আইসি কারেন্ট লিমিট করে। এক্সাম্পল, ব্যাটারি 10.5 ভোল্ট, চার্জার টার্গেট 12.6 ভোল্ট, কিন্তু কারেন্ট লিমিট 2 অ্যাম্পিয়ার। চার্জার শুধু 2 অ্যাম্পিয়ার সাপ্লাই করবে, ভোল্টেজ ধীরে ধীরে উঠবে। এই বিষয়টা বোঝা গেল? ভাই কেউ হ্যাঁ না বলেন। জি ভাই, বোঝা গেছে। যাই হোক, এগুলা পড়ার বিষয়ে পড়ে নিয়েন, আমি দিয়ে দিব এখন স্লাইড, পিডিএফ ফাইল দিয়ে দিব নি। আর এখন আসেন ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্ট, ডিপিএম। এটা হচ্ছে আরেকটা পার্ট, এখানে আপনার হচ্ছে 3 নাম্বার পার্ট, ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্ট, ডিপিএম। ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্টটা কি এটা দেখি এখন। এটা হচ্ছে অ্যাডাপ্টার যদি 65 ওয়াট হয় আর ল্যাপটপ ডিমান্ড হয় যদি 90 ওয়াট, তখন চার্জার আইসি অটোমেটিক্যালি লিমিট করে। তাহলে কি হবে, অ্যাডাপ্টার দিছেন 65 ওয়াট আর ল্যাপটপের দরকার 90 ওয়াট, তাহলে কি হবে, তখন চার্জার আইসি ও লিমিট করে দেয়, অটোমেটিক লিমিট করে। প্রায়োরিটি তখন কিভাবে লিমিট করে সেটা দেখেন। প্রায়োরিটি সিস্টেমে বেশি, এই যে বেশি অংশ সিস্টেমে, ব্যাটারিতে পরিমাণে কম, অর্থাৎ প্রায়োরিটি দিবে হচ্ছে সিস্টেমে বেশি, অর্থাৎ আপনার মাদারবোর্ডের কাজের ক্ষেত্রে প্রায়োরিটি দিবে, চার্জারের ম্যাক্সিমাম পাওয়ারটাই বা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটাই আপনার হচ্ছে সিস্টেমে দিবে, আর বাদ বাকি যা থাকে সেটা দিবে ব্যাটারিতে, অর্থাৎ চার্জ একটু ধীরে ধীরে হবে, ওইটুকু লিমিট করে দিবে আর কি। মানে এখানে বলছে, মানে সিপিইউ অথবা জিপিইউ পাওয়ার আগে পাবে, বাকি এক্সট্রা পাওয়ার ব্যাটারিতে চার্জে যাবে। এই সিস্টেমটাকেই বলা হয় ডিপিএম, ঠিক আছে, ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্ট। ও ম্যানেজমেন্ট করতে পারে যে কিভাবে কোনটা কোনখানে কতটুকু দিতে হবে ওই অনুযায়ী। আবার যদি চার্জার ওয়াট বেশি থাকতো, 90 ওয়াট আমার দরকার, 90 ওয়াটে চার্জার লাগাইছেন, তখন কিন্তু ঠিকই ব্যাটারি সিস্টেমে দেওয়ার পরও ব্যাটারি দ্রুত চার্জ হইতো, ফাস্ট চার্জ হইতো। ওই চার্জার বেশি দিলে তো ফাস্ট চার্জ হবেই, বিষয়টা এরকমই, কিন্তু সেই বিষয়টা টোটালি কন্ট্রোল করবে চার্জিং আইসি। আর যদি সিস্টেম লোড বেশি হয়, সিস্টেম লোড বেশি হলে কি হবে, চার্জার আইসি ব্যাটারি চার্জিং কারেন্ট কমিয়ে দেয়। একই কথা, যে সিস্টেম লোড বেশি হলে চার্জার আইসি ব্যাটারি চার্জিং কারেন্ট কমিয়ে দেয়, অর্থাৎ চার্জ স্লো হয়ে যায়। এটা হলো ডাইনামিক পাওয়ার ম্যানেজমেন্টের বিষয়। এর কাজের নিয়মটা দেখি। প্রায়োরিটি সবসময় একইভাবে হয়, সিস্টেম পাওয়ার, সিপিইউ, জিপিইউ, র্যাম, ডিসপ্লে ইত্যাদি আগে পাওয়ার পাবে, ব্যাটারি চার্জিং সিস্টেমের চাহিদা মিটে গেলে বাড়তি পাওয়ার ব্যাটারি চার্জে যাবে।
আচ্ছা গেল, অ্যাডাপ্টার 65 ওয়াট, সিস্টেম লোড 50 ওয়াট, তাহলে বাকি 15 ওয়াট ব্যাটারি চার্জে যাবে। অ্যাডাপ্টার 65 ওয়াট, সিস্টেম লোড 70 ওয়াট, অ্যাডাপ্টারের ক্যাপাসিটির চেয়ে বেশি, তখন সিস্টেমকে 65 ওয়াট দেবে আর ব্যাটারিটিকে ডিসচার্জ করতে হবে অতিরিক্ত 5 ওয়াট পূরণের জন্য। এইখানে কি করবে দেখেন, ডিপিএমটা সিস্টেমটা কি করবে, ধরেন আপনার চার্জার লাগাইছেন 65 ওয়াট আর ব্যাটারিকে আপনার হচ্ছে সিস্টেমের লোড দিচ্ছেন 70 ওয়াট, অর্থাৎ আপনার কাজ দিচ্ছেন 70 ওয়াট টানতেছে, কিন্তু চার্জার লাগাইছেন 65 ওয়াট, তাহলে বাকি 5 ওয়াট কই থেকে আসবে? তখন ব্যাটারিটা থেকে ডিসচার্জ হওয়া শুরু করবে। এই যে ডিসচার্জ হবে এই সিস্টেমটা ডিপিএম এর মাধ্যমে কাজ করবে, এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, তারপরে ডিপিএম কিভাবে কাজ করে? চার্জার আইসি যেমন BQ24780S, এটাও ডিপিএম সাপোর্টেড। কন্টিনিউয়াসলি অ্যাডাপ্টার কারেন্ট সেন্স করে, এই যে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্টার কারেন্ট সেন্স করে এগুলা ক্যালকুলেশন করে। অ্যাডাপ্টার কারেন্ট লিমিট ক্রস করলে ব্যাটারি চার্জ কারেন্ট কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। আচ্ছা, এটা অ্যাডাপ্টার কারেন্টের লিমিট আছে, লিমিট ক্রস করলে ব্যাটারি চার্জ কারেন্ট কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এই যে কারেন্ট লিমিটের বিষয়টা, কতটুকু কারেন্ট ও কম বেশি হইলে সে সেন্স রেজিস্টর আপনার হচ্ছে লিমিট করবে। আচ্ছা, এইটা দেখেন, এটা একটা জিনিস দেখি, এই ডাটা শিটেই দেখি। এইখানে আপনার এই যে +2% আর -2%, +2%, -3%, +3%, এর বেশি, এর থেকে কম বেশি যদি হয়ে থাকে, এর থেকে যদি বেশি হয় অর্থাৎ +2%, এর থেকে বেশি হইলে আর +-2% এর নিচে আসলে তখন হচ্ছে আপনার কারেন্ট সেন্সিং রেজিস্টর এটাকে লিমিট করবে। ঠিক আছে, এই লিমিটের জন্য এই পার্সেন্টটা দেওয়া থাকে যে এখানে কতটুকু বেশি এবং কতটুকু কম হইলে এটা লিমিট করবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এটা দেখি আর একটু ডিটেলস বলি আপনাদের। আরেকটা ছিল, ওটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, এটা আমি পরবর্তীতে জানাই দিব। এখন এটা এই যে এই পার্সেন্টটা আপনার হচ্ছে কিভাবে লিমিট করতে পারে, পার্সেন্টটা থেকে কিভাবে আপনার হচ্ছে এই চার্জিং আইসি সেন্সিং করে লিমিট করে, এটা আমি পরে এক সময় বলে দিব। আচ্ছা যাই হোক, এই বিষয়টাতে আসি, পরেরটাতে আসি। মোড অফ ডিপিএম, মোডস অফ ডিপিএম, অ্যাডাপ্টার পাওয়ার লিমিট মোড, অ্যাডাপ্টার ওয়াট সীমার মধ্যে রাখে। এই যে ওয়াটের বিষয়টা, অ্যাডাপ্টার ওয়াট সীমার মধ্যে রাখে। এসিওকে পিন অথবা অ্যাডাপ্টার সীমার মধ্যে রাখে। এসি ডিটেক্ট পিন দিয়ে অ্যাডাপ্টার ক্যাপাসিটি ডিটেক্ট করা হয়। ব্যাটারি চার্জ রিডাকশন মোড, অ্যাডাপ্টার ওভারলোড হলে চার্জার আইসি ব্যাটারি চার্জিং কারেন্ট কমিয়ে দেয়। হাইব্রিড পাওয়ার মোড, সিস্টেম লোড অ্যাডাপ্টার ক্যাপাসিটি ক্রস করলে ব্যাটারি ডিসচার্জ হয়ে সিস্টেমকে এক্সট্রা ওয়াট দেয়। হাইব্রিড পাওয়ার মোড, আচ্ছা এই যে হাইব্রিড পাওয়ার মোড, এই বিষয়গুলো মানে এই বিষয়গুলো অনেকে জানে না। এগুলা হাইব্রিড সিস্টেম কিভাবে কাজ করে,
এনবিডিসি কিভাবে কাজ করে, এগুলা 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 নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে, এগুলো আলাদাভাবে না বললে এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে এটা বোঝা যাবে না। যাকে এখানে তারপরে বলছে সিস্টেম লোড অ্যাডাপ্টার ক্রস করলে ব্যাটারি ডিসচার্জ হয়ে সিস্টেমকে এক্সট্রা ওয়াট দেয়। কিভাবে দেয় এটা ওই হাইব্রিড পাওয়ার মোডের ক্লাসে বোঝানো যায়। এটাকে অনেক সময় ব্যাটারি বুস্ট বা টার্বো বুস্ট উইথ ব্যাটারি বলা হয়, মানে ব্যাটারি থেকেও পাওয়ার নিয়ে আপনার বুস্টিং হিসাবে মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই দেয় একই সাথে, চার্জার থেকেও নেয় ব্যাটারি থেকেও নেয়। আচ্ছা, রিয়েল লাইফ সিমটম ফল্ট কেসেস, ফল্ট হলে কিভাবে করতে হবে। ল্যাপটপে গেমিং করলে ব্যাটারি চার্জ % কমতে থাকে, যদিও অ্যাডাপ্টার লাগানো আছে, কারণ সিস্টেম লোড বেশি অ্যাডাপ্টার ক্যাপাসিটির তুলনায় ডিপিএম ব্যাটারি ডিসচার্জ করছে। ধরেন ওই যে কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম গেমিং ল্যাপটপ আপনার চার্জার লাগাইছেন কিন্তু তারপরেও ব্যাটারি থেকে চার্জ খাচ্ছে বা চার্জ কমতেছে, সেক্ষেত্রে ওয়াট আপনাকে অবশ্যই আরো বেশি ওয়াটের চার্জ ইউজ করতে হবে, না হলে এই প্রবলেমটা করতে পারে, যেটা গেমিং ল্যাপটপের ক্ষেত্রে। তখন ব্যাটারি থেকেও চার্জ ডিসচার্জ করে পাওয়ার করার জন্য আপনার ওই ডিপিএম কন্ট্রোলের মাধ্যমে। এগুলা কিছু নির্দিষ্ট আইসি করে, গেমিং ল্যাপটপে ওই আইসি গুলো ইউজ করা হয়, ওই চার্জিং আইসি গুলা যারা হাইব্রিড সিস্টেমে কাজ করে। আচ্ছা, অ্যাডাপ্টার 90 ওয়াট লাগালে সব ঠিক, কিন্তু 65 ওয়াট লাগালে ব্যাটারি চার্জ হয় না, কারণ আইসি ব্যাটারি চার্জিং কাট করছে। আচ্ছা, অ্যাডাপ্টার প্লাগ ইনের সিস্টেম চালু হয় কিন্তু ব্যাটারি চার্জ খুব স্লো, ডিপিএম চার্জ কারেন্ট লিমিট করছে। এই ঘটনাগুলো ঘটতে পারে আর কি, ফল্ট হয়ে থাকে যে এগুলো হয়, সিস্টেম চালু হয় ব্যাটারি স্লোলি হয়। আচ্ছা, প্র্যাকটিক্যাল টেস্টিং, এসি ডিটেক্ট পিন মেজার করলে অ্যাডাপ্টার ক্যাপাসিটি আইডিয়া পাওয়া যায়। চার্জার আইসি ডাটা শিটে ডিপিএম কারেন্ট লিমিট আইএডিপি লিমিট দেওয়া থাকে, এটা ডাটা শিটে লেখা থাকে আইএডিপি আই অ্যাডাপ্টার লিমিট কতটুকু হতে পারবে, এটা ডাটা শিটে লেখা থাকে। এটা আচ্ছা আরেকদিন দেখাবো, আজকে সময় কম হবে। অসিলোস্কোপ দিয়ে দেখলে হেভি লোডে ব্যাটারি কারেন্ট ডিসচার্জ ডিরেকশনে চলে যাচ্ছে, এটাও দেখা যাবে। তারপরে আচ্ছা, ফিউচার ট্রেন্ডিং এর কিছু বিষয় থাকে। মোড অফ অপারেশন, এটা 4 নাম্বারটা, 4 নাম্বারে আপনার হচ্ছে কি মোড অফ অপারেশনের মোড, এটা হচ্ছে ট্রাইকেল চার্জ মোড, ডিপ ডিসচার্জ ব্যাটারি 3 ভোল্ট সেল। মানে কি বলছে যে ট্রাইকেল চার্জ মোডে ডিপ ডিসচার্জ ব্যাটারি 3 ভোল্ট অথবা সেল ব্যাটারি যেটা থাকে খুব কম কারেন্ট দেওয়া হয়। ট্রাইকেল চার্জ মোডে অর্থাৎ আপনার হচ্ছে সেল সাপ্লাই অর্থাৎ আরডিসি সেকশনে খুব কম কারেন্ট 100 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার দেওয়া হয়। আর কনস্ট্যান্ট কারেন্ট মোড, ব্যাটারি ভোল্টেজ উঠা পর্যন্ত ফিক্স কারেন্ট। সিসি মোড যখন অন হবে, এই মোড গুলো আছে এগুলা চার্জিং আইসির মোড বলা হয়। সিসি মোডে ব্যাটারি চার্জ উঠা পর্যন্ত ফিক্স কারেন্ট থাকে। সিভি মোডে থাকে হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ মোড, ব্যাটারি কাছে টার্গেট ভোল্টেজে এলে কারেন্ট ধীরে ধীরে কমে আসে, শেষমেশ 0 অ্যাম্পিয়ার, ফুল চার্জ হলে 0 অ্যাম্পিয়ার হয়। এই সিসি মোড সিভি মোড এগুলার মাধ্যমে ব্যাটারি চার্জ করে, 3টা মোড হয়ে থাকে ব্যাটারি চার্জের জন্য, এইটুকুই আর কি। আচ্ছা, এই চার্জিং মোড এগুলা গেল। এরপরে আপনার হচ্ছে এই যে এখানে কি বলছে, ইউএসবি সি পাওয়ার ডেলিভারি পিডি তে ল্যাপটপ গুলোতে ডিপিএম আরো অ্যাডভান্স অ্যাডাপ্টার ডাইনামিক ভাবে 65 থেকে 100 ওয়াট পর্যন্ত নেগোশিয়েট করতে পারে। এআই আর ফিউচারে আপনার হচ্ছে পরবর্তীতে আসতে যাচ্ছে যেটা হচ্ছে এআই বেস চার্জার আইসি। এখানে এক্ষেত্রে ইউজার বিহেভিয়ার অনুযায়ী স্মার্ট ভাবে ডিপিএম ম্যানেজ করে ব্যাটারি লাইফ ইনক্রিজ করে। ইউজারের ব্যবহার অনুযায়ী আপনার হচ্ছে ডিপিএম ম্যানেজ করে ব্যাটারি লাইফটা ইনক্রিজ ডিক্রিজ করবে আর কি। এটা পরবর্তীতে আসবে এআই বেস চার্জার আইসি। আচ্ছা, এই পর্যন্ত গেল। ফিউচারে পরবর্তীতে আমরা হয়তো আমি ক্লাস নিলে আপনাদের চার্জিং সেকশনের ডাইনামিক পাওয়ার বুস্ট, এনভিডিসি, আপনার হচ্ছে দাঁড়ান
হাইব্রিড পাওয়ার বুস্ট, এনবিডিসি এগুলো নিয়ে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এটা একটা দেখাই দিই। আপনার ল্যাপটপ ব্যাটারি চার্জিং সার্কিট টপোলজিতে ট্রেডিশনাল টপোলজি, হাইব্রিড পাওয়ার বুস্ট, ন্যারো ভিডিসি, এনভিডিসি আর্কিটেকচার, অর্থাৎ এনবিডিসি, হাইব্রিড পাওয়ার বুস্ট এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে।